47 বিসিএস 47তম বিসিএস এর গণিত অংশের সমাধানটা আমরা করে নিই। 0.6 পৌনঃপুনিককে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক? উত্তর হবে ক। আমরা যদি সমাধান দেখি, 0.6 পৌনঃপুনিক, যখন পৌনঃপুনিক থাকবে তখন আমরা এটাকে লিখি পৌনঃপুনিকের পরিবর্তে আমরা কি লিখি? 9 লিখি। দশমিকের পর যতটা পৌনঃপুনিক থাকবে ততটা আমরা 9 লিখব। তাহলে 6/9, 9 ভাগ 6, এখানে আমরা যদি 3 দ্বারা ভাগ করি 2/3, এখানে তাহলে 9 পৌনঃপুনিক। দশমিকের পর কয়টা পৌনঃপুনিক আছে? একটা, তাহলে একটার জন্য একটা 9 দিলাম। 9/9 তাহলে 1। এখান থেকে আমরা যদি ভাগ করি 6 পৌনঃপুনিককে 9 পৌনঃপুনিক দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে এখানে 2/3। আবার এটার সমান আমরা কি পেয়েছি? এটা পেয়েছি। তাহলে আমরা এখানে আমাদের উত্তর হবে কোনটা? এটা। এরপর 162, বা আমি এখানে 2 নম্বর দিলাম, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ কত % বৃদ্ধি পায়? 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত % বৃদ্ধি পাবে? আমরা শর্টকাট করব। প্রথমে আমরা একটা সূত্র জানি। সূত্র হচ্ছে বৃদ্ধি ইজ ইকুয়াল টু 1 প্লাস x% হোল স্কোয়ার। এটা হবে বর্গ এবং বৃত্তের ক্ষেত্রে -1 × 100%। এটা হচ্ছে সূত্র। প্রথমে আমরা এটা বের করে নিই, 1 প্লাস x% হোল স্কোয়ার, তাহলে 10% 0.10, এটাকে বর্গ করলে আমরা 1.21 পাই। এখন এটা যেহেতু 1 থেকে বড়, আমরা এটা থেকে 1 বিয়োগ করব, আমরা তাহলে কত পাই? 21% পাই। আমাদের উত্তর হবে কত? 21%। এরপর 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করলে সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য। সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত হবে? আমরা একটু দেখি। সরল মুনাফার ক্ষেত্রে সূত্র হচ্ছে I = PNR। I = PNR। পি এর মান 100, তারপর এখানে এন এর মান হচ্ছে 5 বছর, আর হচ্ছে 10%। এখানে এই পার্সেন্ট চলে যাবে, 2টা শূন্য, অর্থাৎ 100 চলে যাবে। আমাদের থাকবে 5 × 10 = 50। এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + R⁴ n × 100 হচ্ছে P এর মান 1 + R 10%। এখানে আমরা যখন ক্যালকুলেট করব তখন আমরা কি পাবো? এটা পাবো 161.05। এই পর্যন্ত নিলাম। তারপর চক্রবৃদ্ধি মূলধন হবে প্রাথমিক মূলধন থেকে আমরা চক্রবৃদ্ধি মুনাফা হবে প্রাথমিক মূলধনটা আমরা বিয়োগ করব চক্রবৃদ্ধি মূলধন থেকে, আমরা পাই 61.05। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। যেহেতু পার্থক্য নির্ণয় করতে হবে, আমরা চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা 61.05 থেকে আমরা যখন 50 বিয়োগ করব, সরল মুনাফা কত পেয়েছি? 50। এই 50 বিয়োগ করলে আমরা পাই 11.05 টাকা। এরপর হচ্ছে x = আমাদের দেওয়া আছে √5 + √3 হলে x³ + 8x³। অর্থাৎ এখানে আমাদেরকে একটু প্যাসেজ দিচ্ছে আর কি। এখন উপরে এটা একটা দিয়ে আমরা জানি 2³ = 8। এটা আমরা দেখি, x + x এর মান, তারপর 1/x এর মান নির্ণয় করলাম। আমরা এখানে কত পেয়েছি? এটা পেয়েছি। এই দুইটা যখন গুণ করব তখন এটা এই পাশে চলে আসবে। তাহলে 2/x, এটাকে আমরা যখন 2³ আমরা কি জানি? 8। তাহলে x³ দিলাম নিচে, x³। তাহলে 8/x³ কে লেখা যায় 2/x³। এখন আমরা সূত্রতে যাব। তারপর তার আগে x + 2/x এর মান আমরা নির্ণয় করি। এখানে √5 ধনাত্মক, √3 একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, তাহলে ধনাত্মক ঋণাত্মক চলে গেল, আমরা পাই 2√5। a³ + b³ = a + b হোল কিউব -3ab × a + b। এখানে x × x এটা চলে গেল, এটার মান √5, 2√5। এখানে 3 × 2 = 6, 6 × 2 = 12। তারপর এখানে 2³ 8, তারপর 5² √5² × √5। এখানে আমরা পাই 5 × 8 = 40 -12, তাহলে কত হয়? 28। √5 কমন আছে, এটা বসাই দিলাম। এরপর একটা অসমতা দেওয়া আছে, অ্যাবসলিউট ভ্যালু অফ x - 5 ইজ লেস দেন 2। আমরা এখানে
আমাদেরকে কিছু কি দিছে, সেকেন্ড ব্র্যাকেট দিছে, থার্ড ব্র্যাকেট দিছে, ফার্স্ট ব্র্যাকেট দিছে। আমরা এটা দেখি কখন ফার্স্ট ব্র্যাকেট কখন থার্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করব। প্রথমে সমাধান আমরা লিখি। আমরা জানি যদি এরকম হয় মাইনাস এ এক্স এ, এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র অনুযায়ী আমরা এখানে করলাম -2 ইজ লেস দেন এক্স মাইনাস 5 ইজ লেস দেন 2। তাহলে অসমতার ক্ষেত্রে একই সাথে গুণ বা যোগ বিয়োগ একই সাথে করা যায় না, আস্তে আস্তে করতে হয়। তাহলে এখানে কি আছে, সব যেটা বিয়োগ করব সেটা প্রত্যেকে বিয়োগ করতে হবে বা প্রত্যেকটা পদের সাথে সেটা যোগ করতে হবে। এখানে আমরা -5, এই -5টা তুলে দিব, সেই জন্য প্রত্যেকটা পদের সাথে আমরা +5 কী করলাম, যোগ করলাম। আমরা এখানে কি পাই, 7 পাই। এখানে আমাদের দেওয়া আছে কি, এটা দেওয়া আছে একটা মাত্র লেস দেন, সেজন্য এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। যদি আমাদের লেস দেন ইকুয়াল থাকতো তখন আমাদের হতো থার্ড ব্র্যাকেট। উত্তর হবে আমাদের কত নাম্বার, ক নাম্বার। যদি 5x³ একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া আছে, এর একটি উৎপাদক x-3 হলে, কে এর মানটা কত হবে। x-3 ইজ ইকুয়াল আমরা শূন্য বসাবো, শূন্য বসানোর x ইজ ইকুয়াল আমরা কত পাই, 3 পাই। এই 3টা আমরা x এর পরিবর্তে আমরা বসাই দিলাম 3 কিউব 27, 5 27 135। তারপর 3² 9 9 2 18 প্লাস 3 প্লাস কে, তাহলে কে এর মান কত, 120। কে এর মান হবে আমাদের 120 মাইনাস 120। এরপর নিচের ফাঁকা জায়গায় কোনটি বসবে। আমরা যদি শেষ থেকে দেখি 1 এর 3 গুণ 3, 3 এর 3 গুণ 9, 3 এর 3 গুণ 9, তাহলে 9 এর 3 গুণ কত হবে, 3 9 27। তারপর 27 এর 3 গুণ 81, তারপর 81 এর 3 গুণ 243। এরপর এটা দেখি লগের ক্ষেত্রে, লগ সাফিক্স এক্স ইন্টু 324 ইজ ইকুয়াল টু 4। লগের ক্ষেত্রে এই এক্সটা এটার পাওয়ার হয়ে যাবে, এই পাশেরটা যেটা আছে সেটা সরাসরি বসে যাবে। তাহলে এক্স এর পাওয়ার হয়ে গেল, ডান পক্ষে যেটা থাকবে সেটা এক্স এর পাওয়ার হয়ে গেল। এখন আমরা দেখি 324কে কীভাবে ভাঙা যায়, 2 × 1 62। তারপর এই 62কে আবার ব্যাঙ্গে লিখতে পারি 2 × 81, 81কে লিখা যায় 9², 2 × 2 2², এ স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 2 × 2 হোল স্কোয়ার। এটা এখানে আমরা বসালাম। এরপর এ স্কোয়ার চলে গেল। এখন 9কে লিখা যায় 3² এ স্কোয়ার চলে গেল, কিন্তু আরেকটা এটা যখন এই পাশে চলে আসবে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু √3² × 2, তাহলে এটার জন্য এটাকে আমরা লিখতে পারি √3² × √2। এ স্কোয়ার রুট চলে গেল, আমরা পাই 3√2। গুণোত্তর দ্বারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 ও 9 হলে দশম পদটির মান কত হবে। এটা হচ্ছে আমাদের একটা গুণোত্তর দ্বারা এ প্লাস এ আর আপ টু এ আর টু দি পাওয়ার 9, প্রথম পদ 27, দ্বিতীয় পদ 9, তাহলে 3 9 27 আর ইজ ইকুয়াল টু 1/3 এ আর টু দি পাওয়ার 9। এখানে এটাকে লিখতে পারি 3³ সমান 27, 3³ সমান কত 27, 1/3 9কে এটাকে আমি এভাবে ভেঙে লিখছি। তাহলে এটা চলে গেল 3³ 27, 27 × 27, তাহলে কত 729 আমরা পাই 1/729। এরপর একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত। আমরা জানি বৃত্তের উপরস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে বলা হয় জ্যা, কিন্তু জ্যা যখন বৃত্তের কেন্দ্রগামী হয়, আমি ধরে নিলাম এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তস্থ বর্গ বলা হয়েছে, অর্থাৎ বৃত্তের অভ্যন্তরে যে বর্গ সেটা হচ্ছে কি বৃত্তস্থ বর্গ। এরপর কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস, ব্যাস সমান আমরা জানি 2 × ব্যাসার্ধ 2 × r, অর্থাৎ r ইজ ইকুয়াল টু 2r। অতএব r সমান আমরা কি পাই, r/2, এটা আর কি। তারপর বর্গের কর্ণ, আমরা জানি বর্গের কর্ণ এ √2, এ হচ্ছে বর্গের যে কোনো প্রত্যেক বাহুর পরিমাণ হচ্ছে 2। বর্গের কর্ণ সমান আমরা বলতে পারি বৃত্তের ব্যাস সমান আমরা কি লিখতে পারি 2r, 2 × ব্যাসার্ধ, এই 2 চলে গেল, ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু আমরা পেলাম √2। বৃত্তের ক্ষেত্রফল πr², এখানে স্কোয়ার আর স্কোয়ার রুট চলে গেল, আর থেকে 2 পাই।
4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? শর্টকাট সূত্র হচ্ছে N1 ডিভাইড বাই M1 ইন্টু D1 ইজ ইকুয়াল টু N2 ডিভাইডেড বাই M2 D2 এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে M1 এর মান D1 এর মান আমরা জানি 4, N1 এর মান দেওয়া আছে 4। এখান থেকে আবার N2 M2 D2 এর মান কত? 8 × 8, তাহলে 64। এখানে 64 বসালাম, এখানে 4 4 16, 4 16 64, এখানে 4 পেলাম, 4 4 16, তাহলে N2 এর মান কত হবে? N2 এর মান পেয়েছি আমরা কত? 16। সূত্র হচ্ছে আমাদের এটা। জিরো জিরো এবং 3 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা জানি দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2 ইন্টু m ইন্টু x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2। এটা হচ্ছে x1 এবং x2, x1 y1 x2 y2, অর্থাৎ দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সরলরেখা নির্ণয়ের সমীকরণ, যেখানে m সমান আবার আমরা জানি y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। এখন মান বসাই। এখন 0 0 3 3, এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের x2, আর এটা হচ্ছে আমাদের y2। মান বসাই দিলাম। y মাইনাস 0 0 মাইনাস 3 ইন্টু ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস 0 0 মাইনাস 3, তাহলে এই মাইনাস 3 চলে গেল, y ইজ ইকুয়াল টু mx। তাহলে m এর মান আমরা নির্ণয় করি। 0 মাইনাস 3 y মাইনাস y2, y1 মাইনাস y2, তারপর x1 মাইনাস x2, তাহলে 0 মাইনাস 3 বসাই দিলাম। আমরা m এর মান কত পেয়েছি? 1 পেলাম। y ইজ ইকুয়াল টু mx, তাহলে m এর মান কত? 1। আমরা y ইজ ইকুয়াল টু x। আশা করি বুঝতে পেরেছেন। আবার বলি, দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2, m ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। এটা হচ্ছে ডাল। এখানে আমরা মানগুলো বসানোর ফলে এটা পেয়েছি। এরপর 13 নম্বর 12 নম্বর আমরা কত পেলাম? এটা পেলাম NC12 ইজ ইকুয়াল টু NC8 হলে 12 22 CNN এর মান কত হবে? এটা হচ্ছে সম্ভাবনা থেকে দিছে, সরি বিন্যাস, এটা হচ্ছে সমাবেশের একটা অঙ্ক। আমরা জানি NCX ইজ ইকুয়াল টু NCY হলে n ইজ ইকুয়াল টু x প্লাস y, তাহলে n ইজ ইকুয়াল টু এখানে কত? 12, এখানে 8, তাহলে 20। 22 CN অর্থাৎ 22, নিচে যত থাকবে আমরা সেটাকে ততবার এক্সপানশন করব, কিন্তু ততবার এক্সপানশন করার আমাদের এখানে অত সময় নেই। তাহলে 22 12 সূত্র হচ্ছে NCR ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালকে এভাবে লেখা হয় অথবা এভাবেও লেখা হয়। অতএব আমরা পাই 22কে আমরা যদি এক্সপানশন করি 22 21 20 ফ্যাক্টোরিয়ালকে আমরা থেমে গেলাম, কারণ নিচে এখানে কি আছে? 20 ফ্যাক্টোরিয়াল আছে। 20 ফ্যাক্টোরিয়াল চলে গেল, 2 দ্বারা আমরা 22কে ভাগ করলাম, তাহলে কত পেলাম? 21 পেলাম। 21 ইন্টু 11 ইজ ইকুয়াল টু 231। এরপর এটা ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার কত? এক্স এর মান হবে 2 থেকে 6 পর্যন্ত, কিন্তু 2 থেকে বড় 3 4 5 6 5 6, কিন্তু বি সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু, এখানেও ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, কিন্তু এক্স কি হচ্ছে? জোড় সংখ্যা, কিন্তু কত পর্যন্ত হবে জোড় সংখ্যা? 8 পর্যন্ত, অর্থাৎ 2 4 6 8। এই দুইটার মধ্যে আমরা কোনটা কমন পাই দেখি। এ এবং বি ইন্টারসেকশন যখন আমরা করব, ইন্টারসেকশন মানে কমন। তারপর এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের কমন। এরপর একটি ব্যাগে 2টি লাল 3টি সবুজ এবং 2টি নীল বল আছে, তাহলে মোট বল কয়টা? 2 3 5 5 আর 2 7। 2টি বল নেওয়া হয়, দৈবভাবে কয়টি বল নেওয়া হবে? দৈবভাবে আমি যদি 2টি বল নিই, তাহলে মোট বল থেকে আমি যদি 2টি বল নিই, তাহলে 7টি থেকে কয়টি নিব? 2টি। এই 2টিকে বাছাই করা যাবে 7C2। আমরা নিচে যতবার থাকবে উপরটাকে ঠিক ততবার এক্সপানশন করব, তাহলে 7 6 2 1 3 2 6 3 7 21। এখন এটা গেল কোনো ধরনের শর্ত ছাড়ার ক্ষেত্রে। এখন আমরা শর্তের ক্ষেত্রে দেখব। শর্ত দিছে আমাদেরকে বল দুটির কোনোটি নীল
নীল হবে না। তাহলে যেহেতু নীল না, তাহলে এই নীলের দুটি নীল আমরা কি দিব, নীল দুটি বাদ দিব। তাহলে আমাদের বাকি থাকবে কয়টা, বাকি থাকবে আমাদের 5টা। এই 5টা থেকে 2টা আমাদেরকে তুলতে হবে। তো এভাবে আমরা যদি 2টা তুলে নিই, এই 2টা থেকে 5টি থেকে 2টি বাছাই করা যাবে 5C2। তাহলে নিচে কত আছে, 2 আছে। উপরটাকে ঠিক কয়বার এক্সপানশন করবো আমরা, 2বার এক্সপানশন করবো। 5 4 2 5 10। নীল না হওয়ার সম্ভাবনা, অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল আমরা কত পেয়েছি, 21। এখানে উপরে হবে অনুকূল ফলাফল 10। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন কোনো ধরনের ভুল ত্রুটি হলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন।